প্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। আপনাদের সামনে দীর্ঘদিন থেকে বাংলাদেশ নিয়ে কথা বলছি। বিশেষ করে 2024 সালের 5 আগস্টের পর বাংলাদেশ যে উল্টো রথে যাত্রা করেছে, সেই যাত্রা নিয়ে আমাদের যে উদ্বেগ, আমাদের যে উৎকণ্ঠা, অসাম্প্রদায়িক চেতনার মানুষের যে চিন্তা, আমাদের যে শত শত বছরের সাংস্কৃতিক যে ধারাবাহিকতা, আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্ক এবং আমাদের যে এই বাঙালি সংস্কৃতি, এটাকে যেভাবে ব্যবচ্ছেদ করতে শুরু করেছে এই ডক্টর ইউনূস থেকে শুরু করে আজকের তারেক রহমান পর্যন্ত, এটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমরা একটা দেশ হিসেবে, একটা জাতি হিসেবে আমাদের অবস্থানটি কোথায়? একটি দেশের 3টি বিশেষ ডিভিশন। আপনি দেখেন, আমাদের যে এক্সিকিউটিভ, সেটা তারেক রহমানের নেতৃত্বে চলছে। আমাদের যে জুডিশিয়ারি, চিফ জাস্টিসের নেতৃত্বে চলছে। আমাদের যে আইনসভা, যেটা পার্লামেন্ট, সেটাও কিন্তু তারেক রহমানের নেতৃত্বে চলছে। আমাদের আইন, আমাদের যে মানুষের যে আইনের প্রতি শ্রদ্ধা, অর্থাৎ মানুষ যে আইন বিশ্বাস করবে, আইনের আশ্রয় লাভ করবে, মানুষকে রাষ্ট্রের ডিজাইন যে ব্যবস্থা, এই ব্যবস্থার ভিতর দিয়ে যে মানুষ একটা বিচার পাবে, সে আশাটা কি বাংলাদেশে আছে? মোটেই নেই। দেখেন, 29 জন জাজকে মপ করে নামাই দেওয়া হয়েছে। খেয়াল করেন, একটা দেশের বিচার ব্যবস্থা, একটা কনস্টিটিউশন, একটা সংবিধান বিদ্যমান রয়েছে, একটা সিস্টেম বিদ্যমান রয়েছে, সেখানে জঙ্গিরা গিয়ে সন্ত্রাস করে 29 জন জাস্টিসকে স্টেপ ডাউন করিয়েছে। এই ইউনূসের মতো একটা বিশ্ব টাউট 1.5 বছর থেকে রাষ্ট্র ক্ষমতায় থেকে এই রাষ্ট্রটিকে এটি ফকিন্নি রাষ্ট্রে পরিণত করেছে, একটা ভিক্ষুকের রাষ্ট্রে পরিণত করেছে। শুধু কি চিফ জাস্টিস, একজন বাংলাদেশের একজন চিফ জাস্টিস যার বয়স 82 বছর, তাকে 60টি খুনের মামলায় আসামি করা হয়েছে, এবং এই 60টি খুনের মামলার যে আসামি, এই 82 বছরের চিফ জাস্টিস, তিনি হাঁটতে পারেন না, তিনি লাঠিবর দিয়ে অথবা একটা কাছে করে হাঁটতে হয়। খেয়াল করে দেখেন, 82 বছর বয়সের চিফ জাস্টিস একজন ম্যাজিস্ট্রেটের সামনে হাতে হাত করা, মাথায় হেলমেট, যেটা সন্ত্রাসীদের থাকে, সেই রকম মানুষটি যায়া বিচারের জন্য দাঁড়াচ্ছে। বারবার জামিন হয়, আবার নতুন মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়। এই যে বিচারের অবস্থা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এই দেশটাকে একটা ফকিন্নি রাষ্ট্র থেকে মধ্যম আয়ের দেশে 2 বছর আগেই উন্নীত করিয়ে দিয়েছিলেন, সেই মানুষটার নামে 1971 সালের ঘাতক দালাল রাজাকার আলবদরদের বিচার করার জন্য 73 সালে যে আইনটি করা হয়েছে, সেই আইনটিকে ইউনূস এবং তার গংরা সংশোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করেছে। বিচার করেনি, ফাঁসি দিয়েছে, ফাঁসির রায় দিয়েছে। কোথায়? ওই ক্যাঙ্গারু আদালতে। আপনারা খেয়াল করে দেখেন, জিয়াউর রহমানের ছেলে এবং এই ডক্টর ইউনূসের সরকারের মধ্যে একটা সামঞ্জস্য আছে। আমাদের মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ছিলেন একজন, তার নাম ছিল কর্নেল তাহের। বাংলাদেশের আইনে, বাংলাদেশের পেনাল কোডে বলা আছে, কোনো মানুষ যদি পুঙ্গ হয় অথবা গর্ভবতী হয়, তাহলে তাকে ফাঁসি দেওয়া যাবে না, তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া যাবে যাবজ্জীবন কারাদণ্ড। কর্নেল তাহের মুক্তিযুদ্ধে একটি পা হারিয়েছিলেন। এই কর্নেল তাহেরকে ফাঁসি দিয়েছে এই জিয়াউর রহমানের আদালত। খেয়াল করে দেখেন, বিচার, দ্রুত বিচার, বিকালে রায়, রাতে কার্যকর। এক। দ্বিতীয় আরেকটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশে যে আইনটিতে বিচার করা হয়েছিল কর্নেল তাহেরের, ওই আইনটি ছিল, ওখানে বলা ছিল যে আর্মি মার্শাল কোর্টে যদি কারো বিচার হয়, ওই বিচারে সর্বোচ্চ শাস্তি হলো 10 বছর কারাদণ্ড। তখন তাকে দেওয়া হলো মৃত্যুদণ্ড। দেওয়ার পরে জিয়াউর রহমান সাহেব তৎকালীন আইনমন্ত্রী মওদুদ আহমেদকে বললেন যে ফাঁসি তো হয়ে গেল, বিধান কি? বলে যে বিধান তো 10 বছর।
বলে যে অসুবিধা নাই, চেঞ্জ করে ফেলো। এটা মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে আইন চেঞ্জ করে আবার মৃত্যুদণ্ড পর্যন্ত করা হয়েছে। ঠিক একই কায়দায়, একই রকমে এই জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের সরকার এবং ডক্টর ইউনূসের সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি কোনো অপরাধ করেননি, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। রাষ্ট্রের আইন হয়েছে কি? রাষ্ট্রের আইন হয়েছে দুষ্টের দমন এবং শিষ্টের লালন। যখন আপনার রেল স্টেশন ভেঙে দিতে যাবে, আপনার টিভি ভবন ভেঙে দিতে যাবে, আপনার হাইওয়ে ভেঙে দিতে যাবে, আপনার সেক্রেটারিয়েট ভেঙে দিতে যাবে, তখন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা, রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে তাদেরকে দমন করা, সেই দমন করতে গেলে যদি কেউ মারাও যায়, সেটা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। এবং শেখ হাসিনা যদি সেদিন দায়িত্ব পালনে ব্যর্থ হতেন, বরং সেটাই হতো তার পরাজয়। কিন্তু তিনি পরাজিত হননি। সন্ত্রাস বাহিনী, চাঁদাবাজ বাহিনী, জঙ্গিবাদী বাহিনী যখন আক্রমণ করে, তখন বেঁচে থাকাটাও রাষ্ট্রের জন্য, মানবতার জন্য, সভ্যতার জন্য প্রয়োজন। তাই তিনি নিরাপদ আশ্রয়ে ইন্ডিয়াতে আছেন। এবং সেই আশ্রয়ে থাকা অবস্থায় মিথ্যা মামলায় ওই 1971 সালে যে মামলাটি, যে আইনটি 26শে মার্চ 1971 থেকে 16ই ডিসেম্বর 1971 সময়ের জন্য করা, সেটা দিয়েই 2024-এর বিচার করেছে। এটা অন্যায়, এটা অবিচার, এবং এটা কোনো আইনের মধ্যে পড়ে না। সুতরাং আইনের অবস্থা তো আপনি বুঝলেন। শত শত মানুষ ঢাকায় ছিল না, বাংলাদেশেও ছিল না, তাদের বিরুদ্ধেও খুনের মামলার আসামি করা হয়েছে। কেন করা হয়েছে? চাঁদা তোলার জন্য। কারণ এখন তো ক্ষমতায় আছেন চাঁদাবাই। তো এই চাঁদাবাইরা যখন ক্ষমতায় আসে, তাদের তো চাঁদা লাগবে। তাই আগে থেকেই ম্যানুফ্যাকচার্ড মামলাগুলো দিয়ে এই চাঁদা তোলার ব্যবস্থাটা করে দেওয়া হয়েছে। তারপরে আসেন পার্লামেন্ট। পার্লামেন্টে 1971 সালের ঘাতক দালাল রাজাকার আলবদর আল শামসদেরকে প্রমোশন দিয়ে পার্লামেন্টে বিরোধী দল করা হয়েছে। আর সরকারি দলেরও যা অবস্থা, সেটা দেখলে সরকারি দলে হাসে। তারাই বোঝে না তাদের নেতাকে আর কর্মীকে। এবং এই পর্যন্ত এই পার্লামেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপনটি জারি করেছিল ডক্টর ইউনূস, সেটিকে আইনে পরিণত করেছেন তারেক জিয়া। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে সেই সংসদ। এই সংসদ এখন আর ফাংশনিং কোনো অবস্থায় নেই। এটার মধ্য থেকে কোনো ভালো আইন আসছে না। এটা জাতিকে দিক নির্দেশনা দেওয়ার কোনো ব্যবস্থা এটার মধ্যে নাই। আর পুলিশ কাজ করছে না, আর্মির কোনো ক্ষমতা নেই, বিডিআরের কোনো ক্ষমতা নেই। শুধু ক্ষমতা আছে বিএনপির দালাল, বিএনপির টাউট সন্ত্রাসীদের, এবং যারা চাঁদাবাজি করছে। 3 জনে চাঁদা নেয়, 3টা স্তরে চাঁদা নিচ্ছে। চাঁদা নিতে নিতে দেশ শেষ করে ফেলছে। বিদ্যুৎ, শেখ হাসিনা যখন 2008 সালে ক্ষমতায় আসে, তখন বাংলাদেশে কোনো বিদ্যুৎ নেই। ঠিক এরকম অবস্থা থেকে তিনি 15 বছরে বিদ্যুৎটাকে আকাশচুম্বী করেছিলেন। আমাদের প্রয়োজনের তুলনায় আরও 5000 মেগাওয়াট বেশি বিদ্যুৎ ব্যবস্থা করে গিয়েছিলেন, যাতে শিল্পের উন্নয়ন হয়, বিদেশি বিনিয়োগ আসে, রাষ্ট্র একটা সভ্য রাষ্ট্রে, উন্নত রাষ্ট্রে পরিণত করা যায়। আর তারেক জিয়া এসে এখন বলছেন আগামী 2 বছর বিদ্যুৎ গ্যাস আপনাদেরকে দিতে পারবে না। বিদেশি কোনো বিনিয়োগ দেশে আসছে না। শিল্পের যে উন্নতি, মানে শিল্পে যে প্রতি বছর যে প্রবৃদ্ধি হয়, সেটা মাইনাসে আছে এখন। কৃষিতে উৎপাদন, সেটাও অনেকটা মাইনাসে আছে, কারণ সার নেই, গ্যাস নেই, পানি নেই। এবং গঙ্গার পানি শক্তি যদি না হয়, সেটা আরও মাইনাসে যাবে। তারপরে আসেন আমাদের জিডিপি। আমাদের জিডিপি ছিল 7.5% শেখ হাসিনার সময়ে। এভারেজ করলে 6.5% ছিল 15 বছর। আর এখন আমাদের জিডিপি হচ্ছে 2.2%। ক্যান ইউ ইমাজিন? একটা সভ্য, উন্নত হইতে যাওয়া একটা রাষ্ট্র, প্রগতিশীল, প্রগ্রেসিভ একটা রাষ্ট্র, উন্নয়নশীল একটা রাষ্ট্রকে আবার ওই দরিদ্র সীমার নিচে নিয়ে যাচ্ছে কে? এই তারেক জিয়া। ভারতের সাথে আমাদের যে প্রতিবেশী, আমাদের
বাংলাদেশ রাষ্ট্রের জন্ম থেকে ভারত আমাদের পক্ষে কাজ করে এসছে। আমাদের রাজনীতিতে, আমাদের অর্থনীতিতে, আমাদের সমাজনীতিতে ভারতের একটা প্রভাব সবসময় ছিল, প্রতিবেশীদের যেমনটা অন্য অন্য দেশেও থাকে। বিশেষ করে আমাদের অর্থনীতিতে ভারতের প্রভাব অপরিসীম। নদীমাতৃক বাংলাদেশের ৫৪টা নদী এই বাংলার উপর দিয়ে জালের মতো বেষ্টন করে আছে। এই নদীমাতৃক দেশের নদীর মা হচ্ছে ভারত, কারণ এই সমস্ত নদী ভারত থেকে আসা। এখন ভারতের সাথে সুসম্পর্ক না থাকার ফলে আমরা শঙ্কা করছি এই নদীর পানি শুকিয়ে যেতে পারে শুষ্ক মৌসুমে এবং ওভারফ্লো হতে পারে বর্ষা মৌসুমে। এ থেকে বাঁচার কোনো উপায় আমাদের হাতে এই মুহূর্তে নেই। ভারতের সাথে যে কূটনীতিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, সেটা এখন তলানিতে। বাংলাদেশের সরকার এখন উৎপাদন, শেখ হাসিনার সময়ে যেই পরিমাণ রাজস্ব আয় হতো এখন হয় তার অর্ধেক। তাহলে আপনি চিন্তা করে দেখেন, খরচ বেড়েছে, ব্যয় বেড়েছে, কিন্তু ইনকামটা কিন্তু বাড়ানো যায়নি। ফলে বাংলাদেশের আজকের যে অবস্থা, দেউলিয়া হতে আর বেশি দিন বাকি নেই। যে দেশকে আমরা সোনার দেশ বানাতে চেয়েছিলাম, যে দেশ অসাম্প্রদায়িক চেতনায় মাথা উঁচু করে সারা বিশ্বের কাছে নিজের পরিচয় দিচ্ছিল, সেই দেশটিকে এখন এই জঙ্গিবাদ, মৌলবাদ এবং চাঁদাবাজ দখল করে নিয়ে এটার বুকে মাটি লাগিয়ে দিয়েছে। বাংলাদেশ আপনি দেখেন, প্রতিদিন ৮০০ কোটি টাকা ব্যাংক থেকে লোন করে করে বেতন দেওয়া হচ্ছে, আর ভাইয়া কার্ড বিক্রি করতেছে। আহা বাংলাদেশ! যেই বাংলাদেশ ১৯৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার কথা ছিল, ৩১ সালের মধ্যে উন্নত মধ্য আয়ের দেশ হওয়ার কথা ছিল। মধ্য আয়ের দেশ কিন্তু হয়ে গেছে নিম্ন মধ্য আয়, কিন্তু উচ্চ মধ্যম আয়ের দেশ হওয়ার কথা ছিল ২০৩১ সালের মধ্যে। এখন ৩১ সালের মধ্যে আমাদের দেশ নিলামে উঠবে কিনা সেটা নিয়েই ভাবছি। মোস্ট অফ দ্য ব্যাংক কলাপস হয়ে গেছে, বাকি যেগুলো আছে সেগুলোও মানে ডুবু ডুবু অবস্থায়। উন্নয়ন অংশীদার যারা, পৃথিবীর কেউ একটি টাকাও ইনভেস্ট করছে না। আপনার বিদ্যুৎ নেই, গ্যাস নেই, পানি নেই, মানুষ ইন্ডাস্ট্রি দেবে কোত্থেকে? শিল্প অঞ্চল যেগুলো ছিল সেগুলোতে হাহাকার। ২০০ মিনিমাম গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং করার যে ফ্যাক্টরি, সে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। ৬৫,০০০, শুধু গাজীপুরে ৬৫,০০০ মানুষের চাকরি চলে গেছে। এখন এই নিম্ন আয়ের মানুষরা যারা এই চাকরির উপরে ডিপেন্ড করে বসবাস করত, তাদের জীবন এখন কোথায়? রিকশাওয়ালারা বলছে আমাদের ছেলে সন্তানের যে জীবন, সেই জীবন এখন দুর্বিষহ। পেটে ভাত নেই, পরনে কাপড় নেই। শেখ হাসিনার সময়ে যে চালের দাম ছিল ৫০ টাকা থেকে ৬০ টাকা, সেই চালের দাম এখন ৭৫ থেকে ৮৫ টাকা। ক্যান ইউ ইমাজিন একটা রাষ্ট্র যেখানে ভাত এবং মাছ বা ডাল হচ্ছে মানুষের প্রধান খাদ্য, মাছের বাজারে আগুন, ডালের বাজারে আগুন, চালের বাজারে আগুন। মানুষের উৎপাদন নেই, মানুষের আয় নেই, চাকরি নেই। এমতো অবস্থায় এই রাষ্ট্র কোথায় যাবে? অন্ধকার, কোন অন্ধকার নেমে আসছে বাংলাদেশে আমরা কল্পনাও করতে পারি না। আপনারা কল্পনাও করতে পারবেন না আগামী ২ বছরের মধ্যে এই দেশটিকে বেইল আউট করতে হবে। কেউ না কেউ, কোনো দেশ এটাকে কিনে নিতে হবে। চায়নার মতো, আমেরিকার মতো, ইউরোপের মতো কোনো দেশ যদি দয়া করে কিনে, তা না হলে এই দেশে যে গৃহযুদ্ধ হবে, এই গৃহযুদ্ধে বাংলাদেশের বিশাল ক্ষতি হয়ে যাবে। আসুন, এই দেশটিকে যদি রক্ষা করতে হয়, আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখি। তাদের সাথে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে, বাংলাদেশে ১৯৭১ সাল থেকে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার বলতে ইউরোপিয়ান ইউনিয়ন, ভারত, চায়না, জাপান, রাশিয়া। আমেরিকা আমাদের কোনোদিনও ডেভেলপমেন্ট পার্টনার ছিল না। আমেরিকা আমাদেরকে কখনো ডেভেলপমেন্টের জন্য সহযোগিতা করে না। যেটুক করে শুধুমাত্র তাদের প্রভাবটা বাঁচিয়ে রাখার জন্য করে। চায়নাও আমাদেরকে অনেক পরে শুরু করেছে, যখন তাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য এসছে তখন। আমাদের যে বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত, এই ভারতের সাথে আমাদের ৪,৫০০ কিলোমিটারের মানে স্থলসীমা। এর মধ্যে ভারতের ৮টি অঙ্গরাজ্য,
যেখানে আমরা অবাধে পণ্য বিক্রি করতাম, আমরা ভারত থেকে কিনতাম, বিক্রিও করতাম। আমাদের গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের যে কাঁচামাল, সেই কাঁচামালের যোগানদাতা ভারত। অন্য জায়গাতেও আনতে পারি, কিন্তু আনলে 20% দাম বেশি দিতে হয়, ট্রান্সপোর্টেশন কস্ট এবং টাইম বেশি লাগে। সেই জন্য ভারতে ছিল আমাদের ভরসা। আজকে ভারতের সাথে আমাদের সীমান্ত প্রায় সিলগালা করে দেওয়া। এই রকম এক অবস্থায় আপনি এই দেশটিকে কিভাবে বাঁচাবেন সেই চিন্তা করুন। আসুন আমরা সবাই এই দেশটাকে, যিনি চালাতে পারবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে এই স্বদেশ প্রত্যাবর্তনের জন্য এই দেশকে, এই সমাজকে প্রস্তুত করি। যত বাধা বিপত্তি আসুক, তিনি ফিরবেন এই দেশে। কারণ এই দেশের তাকে দরকার, এই মানুষের তাকে দরকার। এই সমাজ বিনির্মাণে শেখ হাসিনার মতো একজন ভিশনারিকে দরকার। এই দেশের মানুষের ভারতকে দরকার। কারণ ৭১ আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে, আমাদের নদীর প্রবাহ ঠিক রেখেছে, আমাদের অর্থনীতিকে উন্নত করতে সবসময় তারা সাহায্য নিয়ে এসছে। আমাদের গ্যাসের দরকার গ্যাস দিয়েছে, আমাদের তেলের দরকার তেল দিয়েছে, বিদ্যুতের দরকার বিদ্যুৎ দিয়েছে। চাল ডাল লবণ তেল যখনই বিপদ হয়েছে, তারা পাশে এসে দাঁড়িয়েছে। সুতরাং আসুন, এই দেশকে বাঁচাতে হলে এই মৌলবাদকে, এই সন্ত্রাসবাদকে, এই জঙ্গিবাদকে পরাজিত করে সুস্থ ধারার রাজনীতি, বাংলাদেশপন্থী রাজনীতি, মুক্ত যুদ্ধপন্থী রাজনীতি, অসাম্প্রদায়িক চেতনার রাজনীতি এবং ৭১ মহান মুক্তিযুদ্ধের স্পিরিটের রাজনীতি নিয়ে আমরা আবার সোচ্চার হই। তা না হলে দেশও যাবে, আমাদের যে সাংস্কৃতিক ধারাবাহিকতা সেটাও যাবে, বাঙালিত্বও যাবে, এবং সাম্প্রদায়িক শক্তি এখানে ওই আল কায়দা জঙ্গিদের মতো এবং যে আইএস জঙ্গিদের মতো এই দেশটাকে একটি জঙ্গি ভূমিতে পরিণত করবে। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন।